আপনাদের পুরোটাই কিন্তু লাইভ হচ্ছে, পশ্চিমবঙ্গে জনগণ দেখছে। আমি সবার জন্যই কথাটা বলছি। একটা মহিলা হয়ে মহিলাকে সম্মান করুন প্লিজ, ভালো দেখাচ্ছে না। আজকে বাজেটের উপর আলোচনা, আমি সেই সঙ্গে সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের অর্থমন্ত্রীকে। বক্তব্যের শুরুতেই আমি জানাতে চাই, আমি বিরোধীর আসনে বসে আছি ঠিকই, কিন্তু আমি সেই বিরোধী হতে চাই যার মূল লক্ষ্যই হবে গঠনমূলক সমালোচনা এবং সরকারের ভুল যদি থাকে বা আরও যদি ভালো করার পরিসর থাকে তা ধরিয়ে দেওয়া, শুধু বিরোধিতা করার জন্যই বিরোধিতা নয়। আজকে এই বাজেটের ওপর বলতে গিয়ে প্রথমেই আমি যে বিষয় নিয়ে বলতে চাই সেটি হচ্ছে আয়ুষ্মান ভারত। এই প্রসঙ্গে মনে করাতে চাই, বিগত সরকারের যে স্বাস্থ্যসাথী প্রকল্প ছিল সেটি ছিল ইউনিভার্সাল, মানে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন তাহলেই কিন্তু আপনি স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আসবেন। এই প্রসঙ্গে কয়েকটি পরিসংখ্যান তুলে ধরছি। প্রায় 2,42,00,000 পরিবার এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রেজিস্টার্ড ছিল। প্রায় 8,72,00,000 মানুষ এই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রায় 74.5% জনসংখ্যা কভার হয়েছিল এবং 2025 সালের শেষ অবধি প্রায় 1 কোটিরও বেশি মানুষ হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা পেয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলোর স্ট্যাটিস্টিক, সেটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই প্রায় 40% জনগণ আয়ুষ্মান ভারতের সুবিধা পেয়েছে। এই প্রসঙ্গে আমার এটুকুই বলার, আমরা জানি সাধারণ মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবারের কাছে হসপিটালের খরচ একটা আতঙ্কের জিনিস। তাই এরকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প যদি সাধারণ মানুষ না পায় তাহলে মানুষের জন্য সরকার এই কথাটা অর্থহীন হয়ে দাঁড়ায়। বাজেটে উল্লেখ রয়েছে আয়ুষ্মান ভারত শুধুমাত্র অর্থনৈতিক অনগ্রসর শ্রেণীর লোকরাই পাবে, কিন্তু স্বাস্থ্যসাথীর মানদণ্ডে ইনকামের কোনো লিমিট ছিল না। তাই আমি সরকারের কাছে অনুরোধ করবো, এই যে অর্থনৈতিক অনগ্রসর এই শব্দটির আড়ালে কোনো যেন যোগ্য সাধারণ মানুষ বঞ্চিত না হয় সেটা দেখার জন্য অনুরোধ রইল। পরবর্তী ক্ষেত্রে মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি যার ব্যাপারে কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত বিভিন্ন ট্যাক্স কালেক্টরগণ। পঞ্চায়েত ব্যবস্থা হলো, আপনাদের পুরোটাই কিন্তু লাইভ হচ্ছে, পশ্চিমবঙ্গে জনগণ দেখছে। আমি সবার জন্যই কথাটা বলছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, পঞ্চায়েত ব্যবস্থা হলো গ্রামীণ উন্নয়নের ভিত্তি। এই ব্যবস্থার আর্থিক স্বনির্ভরতা ও রাজস্ব সংগ্রহে ট্যাক্স কালেক্টরদের যে ভূমিকা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতগুলিতে কর্মরত ট্যাক্স কালেক্টরদের যে ন্যায্য দাবি, পদোন্নতি ও সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়টি বিধানসভায় উপস্থাপিত করতে চাই। আমি অনুরোধ জানাচ্ছি যে এই ধরনের ট্যাক্স কালেক্টররা যে কর্মীরা, তারা দীর্ঘদিন ধরে সীমিত সুযোগ সুবিধা নিয়ে কাজ করে যাচ্ছে। শুধু ট্যাক্স কালেকশন নয়, বিভিন্ন ক্ষেত্রে এরা সরাসরি সরকারি প্রকল্পের নানা কাজের সঙ্গে যুক্ত থাকে। আমি অনুরোধ জানাচ্ছি তা এই ধরনের কর্মীদের যাতে প্রমোশন বা পদোন্নতি হয়, ডিজিটাল ট্যাক্স কালেকশন ও ই গভর্নেন্সের ওপর যাতে প্রপার ট্রেনিং হয়, বিভিন্ন রকম সরকারি অ্যালায়েন্স এবং সামাজিক সুরক্ষা থেকে তারা যাতে বঞ্চিত না হয়, সেই সঙ্গে সঙ্গে তাদের স্বাস্থ্য বীমা এবং পেনশনের ব্যবস্থাও যাতে করা হয়, সরকার যেন সেটি দেখেন। আমার মনে হয় এই কয়েকটা সুযোগ সুবিধা এবং সরকারি পরিকাঠামো খুবই প্রয়োজন। এতে এই কর্মীরাও উপকৃত হবেন, সেই সঙ্গে সঙ্গে রাজ্যের রাজস্ব বাড়বে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এবারের বাজেটে ক্রীড়া সংস্কৃতি নিয়ে যে ঘোষণাগুলি হয়েছে আমি তাকে অভ্যর্থনা জানাই। সেই সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ওনার কথা শুনুন। সেই সঙ্গে সঙ্গে রাজ্যে ক্রীড়া সংক্রান্ত যে সমস্ত অসমাপ্তগুলো কাজ রয়েছে, ঠিক আছে, আপনাদের শুনতে হবে না, যারা শোনার তারা শুনছে, আমাকে বলতে দিন, এটা বিধানসভার নিয়ম, আমিও নির্বাচিত সদস্য। যে সমস্ত ক্রীড়া সংক্রান্ত অসমাপ্ত কাজগুলি রয়েছে সেগুলো যাতে সম্পন্ন করা হয় সেদিকটাও যেন রাজ্য সরকার দেখে, আমার অনুরোধ রইল। আমার বিধানসভার অন্তর্গত একটি স্টেডিয়াম নির্মিত হয়ে রয়েছে, কিন্তু তার মাঠ সংক্রান্ত কিছু কাজ বাকি রয়েছে। আমি একান্তভাবে অনুরোধ করব সেই স্টেডিয়ামের কাজটি যাতে সম্পন্ন করে স্টেডিয়ামটা যাতে চালু করা যায়। আমি সহযোগিতা প্রার্থনা করলাম সেই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে। পর্যটন বিভাগে 527.84 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমি কালীগঞ্জ বিধানসভা থেকে আসি, সেই কালীগঞ্জের একটা মহিলা হয়ে মহিলাকে সম্মান করুন প্লিজ, ভালো দেখাচ্ছে না। পর্যটন বিভাগে একটা অ্যামাউন্ট স্যাংশন হয়েছে। আমি কালীগঞ্জ বিধানসভার থেকে আসছি, নির্বাচিত বিধায়ক। আমার কালীগঞ্জ বিধানসভার মধ্যেই রয়েছে পলাশী বলে একটি জায়গা,
আপনারা জানেন পলাশী এমন একটি জায়গা যে ভারতবর্ষের ইতিহাসের পাতায় যার নাম লেখা আছে, কারণ স্বাধীন ভারতবর্ষের শেষ সূর্য কিন্তু অস্ত গেছিল পলাশীর এই প্রান্তরে। পলাশীতে একটি মনুমেন্ট রয়েছে, সেই আরে মনুমেন্টকে শুনুন না, ঘিরে শুনুন। তার চারপাশে একটা পলাশীর কথা মিউজিয়ামও বলছেন তো? রয়েছে, পাশ দিয়ে কথা ভাগীরথী বলছেন না? নদী বয়ে চলেছে। আমার এটাই বলার উদ্দেশ্য যে এই পলাশীকে ঘিরে আমাদের পশ্চিমবঙ্গের একটা ট্যুরিজম শিল্প গড়ে তোলার পরিকাঠামো রয়েছে এবং পরিসর রয়েছে। আমি অবশ্যই রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, এবারের বাজেটে নদিয়া খুব কম জিনিসই পেয়েছে, তাই নদিয়াবাসী হিসেবে যদি আপনারা কালীগঞ্জ এবং পলাশীকে গুরুত্ব দেন পরের বারের বাজেটে, আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। আমি এই কদিন খুব অল্প সময় দায়িত্ব সামলেছি, একটা উপনির্বাচনে নির্বাচিত হয়ে এসেছি, মাত্র 8 মাস সময় পেয়েছিলাম। তারপরে এই বলা, এটি আমার তৃতীয়, মানে দুদিন সময় পেয়েছিলাম বিধানসভার, এটা তৃতীয় অধিবেশন যেটা আমি অ্যাটেন্ড করছি। আমার যেটা মনে হচ্ছে, আমরা সরকারের পক্ষ থেকে যে সমস্ত পরিকাঠামোগুলো নির্মাণ হয়েছিল, যেমন সজল ধারা বা লাইট জায়গায় জায়গায় নির্মিত হয়েছিল, কিন্তু সেটার মেনটেনেন্সের একটা পিরিয়ড থাকে। কিন্তু মেনটেনেন্স পিরিয়ড হয়ে যাওয়ার পর সেই সমস্ত প্রকল্পগুলো সারানোর জন্য কোনো ফান্ড বরাদ্দ থাকে না, এবং আমার মনে হয় যদি আমরা এই জিনিসগুলো সারানোর জন্য একটা ফান্ড বরাদ্দ করতে পারি, সেটা আমাদের রাজ্য জুড়ে অনেক জায়গা রয়েছে, অনেক জিনিস রয়েছে, পরিকাঠামো রয়েছে, সেগুলো ঠিকঠাক করলে মানুষ অনেক সুবিধে পাবে। আমি পরবর্তী ক্ষেত্রে বলতে চাই যে সংখ্যালঘু বিষয়ক ডিপার্টমেন্টে আমরা জানি যে আর্থিক বরাদ্দ অনেকটাই কমে গেছে, কিন্তু আমার মাননীয় বিধানসভায় সদস্য, আমি আবার বলছি, অধ্যক্ষ মহাশয় লাইভ এই হচ্ছে, সংখ্যালঘু আপনারা ডিপার্টমেন্ট শান্ত থেকে হন। একটি প্লিজ ইংলিশ মিডিয়াম প্লিজ স্কুল প্লিজ তৈরি হয়েছিল। শুনুন, উনি কি এটি বলছেন। কালীগঞ্জের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন, তিনি আমাদের মধ্যে নেই, তিনি আমার বাবাও ছিলেন, তার শেষ স্বপ্ন ছিল ইংলিশ মিডিয়াম স্কুলটি কালীগঞ্জের বুকে গড়ে তোলার। আমি অনুরোধ করব, আর্থিক বরাদ্দ কমে গেলেও যেন এই ইংলিশ মিডিয়ামের কাজ যেটি শুরু হয়েছে সেটি যাতে বন্ধ না হয়, রাজ্য সরকারের কাছে আমার একান্ত অনুরোধ রইল, সেটি আপনারা দেখবেন। আমি অবশেষে যাদের ব্যাপারে বলতে চাই সেটি হচ্ছে গিগ ওয়ার্কার। আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রায় 2,20,000 গিগ ওয়ার্কার, অর্থাৎ জোম্যাটো, সুইগি, অ্যামাজন সহ বিভিন্ন কোম্পানির ডেলিভারি কর্মীরা কাজ করেন। এই কর্মীদের নিয়ে যে পরিকল্পনা সরকার করেছেন যে একটা ওয়েলফেয়ার বোর্ড বানানো হবে, তাদের রোলস এবং রেসপন্সিবিলিটি যেটা বাজেট বই আমরা পেয়েছি তাতে ক্লিয়ার নয়। আমি অনুরোধ জানাবো সরকারকে, মাননীয় অধ্যক্ষ মহাশয় আপনার মারফতে, যে এই গিগ ওয়ার্কারদের জন্য অন্তত একটি স্বাস্থ্য বীমা এবং অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স এবং নির্দিষ্ট সময়, ধরা যাক কেউ 15 বছর বা ধরুন 20 বছর ধরে কাজ করছে, তাহলে একটা পেনশনের ব্যবস্থা যদি চিন্তা ভাবনা করা হয়, আমি অনুরোধ জানাবো আপনার মারফতে সরকারকে এইসব ব্যাপারে গুরুত্ব সহকারে ভাবার জন্য আমি একান্তভাবে অনুরোধ জানাচ্ছি। অবশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার কথা শোনার জন্য। ধন্যবাদ।